জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি দুটোই চলতে পারে একসাথে, বললেন মির্জা ফখরুল। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। আগের মতো ভারতকে ছাড় দিচ্ছে না বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা একটু আমাদের অধিকারটা চাচ্ছি। ওখানে অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলেও আমরা ওইরকম কোনো সময় প্রতিবাদ করি নাই, বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি। জুলাই অভ্যুত্থানের বার্তা অনুধাবন করতে পারেনি দিল্লি, অভিমত বিশ্লেষকদের। দুদেশের সম্পর্ক ভালো না হলে ভুগবে পুরো অঞ্চল। তরুণ প্রজন্ম নতুন একটা দেশ গড়তে চাচ্ছে, সেই কাজটাতে তারা সহযোগী থাকলে আমার ধারণা ভারত বাংলাদেশ সম্পর্ককে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আসামি রয়েছেন আরো 3 জন। প্রায় 100 আসামির উপস্থিতিতে চলছে পিলখানা ট্র্যাজেডির বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি। মুক্তির দাবিতে স্বজনদের মানববন্ধন। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হলে কঠিন হবে নির্বাচন আয়োজন, বললেন প্রেস সচিব। সরকারের নির্দেশনা মেনে চলবে প্রস্তুতি, জানালেন সিএসি। গাজায় এখনো কার্যকর হয়নি যুদ্ধবিরতি। জিম্মিদের তালিকা প্রকাশ না করায় বিলম্বের নির্দেশ নেতানিয়াহুর। পদত্যাগের ঘোষণা কট্টরপন্থী মন্ত্রী বেন গভিরের। শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সংস্কারের সাথে নির্বাচনের কোনো বিরোধ নেই, দুটোই একসাথে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এরপরই মির্জা ফখরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। 4 সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন। তাছাড়া ছাত্র সংগঠন এবং সরকারের সহযোগিতা ছাড়া সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়ন সম্ভব নয়, সেই মন্তব্যও করেন বিএনপি মহাসচিব। আমরা প্রাথমিকভাবে এখনই কোনো মন্তব্য করতে চাই না, এই জন্য যে পুরো রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেনি। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। দেশের অগ্রযাত্রা ও রাজনৈতিক ইতিহাসের অন্যতম চরিত্র জিয়াউর রহমান। দেশের বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তিনি। অগ্রগামী দেশকে পিছিয়ে দিতে এবং দেশি বিদেশি চক্রান্তেই তাকে হত্যা করা হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা। জিয়াউর রহমানের জন্মদিনে বিএনপির কর্মী সমর্থকদের প্রতি তাদের আহ্বান, দেশপ্রেমিক হতে হবে জিয়ার মতো। বাকিটা জানাবেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ডাকনাম কমল, যেন নদী বিধৌত বাংলাদেশের বুকে এক জলজ ফুল। জিয়াউর রহমানের জন্ম 1936 সালে বগুড়ার বাগবাড়িতে। সেনাবাহিনীতে যোগ দেন 1955 সালে। সেনা কর্মকর্তা হিসেবে দারুণ দৃঢ়চেতা চৌকস ব্যক্তিটি আলোচনায় আসেন 1971-এ।
চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা তার কণ্ঠ সেদিন সাহস জুগিয়েছিল স্বাধীনতাকামী বাঙালিকে। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য বীরুত্তম খেতাব পান জেট ফোর্সের এই সেক্টর কমান্ডার। 1975-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার মঞ্চে আগমন ঘটে জিয়ার। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। 77 সালে হন রাষ্ট্রপতি। 1978 সালে বিএনপি প্রতিষ্ঠা করে হয়ে ওঠেন জনমানুষের জিয়া, রাজনীতিক জিয়া। কেমন ছিল তার পথ চলা? সমকালীন যে সংস্কার আলাপ, জিয়ার হাত ধরে তার অনেক কিছুরই শুরু বলে মনে করেন পর্যবেক্ষক আর বিএনপি নেতারা। তার দেশপ্রেম এবং সততা যতদিন বাংলাদেশ থাকবে, জনগণের মনে এর একটা দীর্ঘস্থায়ী প্রভাবও পড়বে। জিয়ার রাজনীতি ছিল একটা নতুন ধরনের রাজনীতি, যেখানে প্রথমবারের মতো জনগণ দেখতে পেল যে একজন রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, তিনি মাইলের পর মাইল পায়ে হেঁটে পরিভ্রমণ করছেন, জনগণের সাথে হাত মিলাচ্ছেন। জিয়া রহমানের রাজনীতি ছিল গণমুখী রাজনীতি। গ্রামীণ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গ্রাম উন্নয়ন এবং তাতে করে সমস্ত বাংলাদেশের উন্নয়ন সম্ভব, এই পরিকল্পনা ছিল। খাল কাটা কর্মসূচি, কাজে 19 দফা কর্মসূচি, এটা ছিল আসলে এই জাতির ভাগ্য পরিবর্তনের কর্মসূচি। নেতৃত্ব তাকে নিয়ে গিয়েছিল দেশের পথে প্রান্তরে, তেমনি আন্তর্জাতিক মঞ্চেও জিয়া হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ। 81 সালের 30 মে চট্টগ্রামে তাকে হত্যা করা হয়। নিজের শাসনামলে কেমন ছিল মুক্তিযোদ্ধা জিয়ার জনপ্রিয়তা, সেই সময়ের খবরের কাগজ যেন সাক্ষ্য দেয় এখনো। কিন্তু তুমুল জনপ্রিয় এই রাষ্ট্রপতিকে কেন হত্যার শিকার হতে হলো? এর প্রভাবই বা কি? এটা তো একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত। উনি একটা জাতীয়তাবাদী নেতা ছিলেন। আপনার পৃথিবীর অনেক দেশেই জাতীয়তাবাদী নেতার ভাগ্যে এই নিষ্ঠুর পরিণতি নেমে এসেছে। আমার মনে হয় জিয়া রহমানের ক্ষেত্রে তাই হয়েছে। জেনারেল মঞ্জুর এবং তার কিছু অনুসারী, তার অন্ধভক্ত যারা ছিল, তার পোস্টিং অর্ডারকে কেন্দ্র করে তাকে চট্টগ্রামের ডিভিশনে জিওসি থেকে স্টাফ কলেজে পোস্টিং দেওয়াতে এতে তারা খুব ক্ষিপ্ত হয়েছিল। এবং এটা তো জিয়াউর রহমানের মতো একজন রাষ্ট্রপতিকে হত্যা করার কারণ হতে পারে না। এর পেছনে কারা ছিল, কোনো বিদেশি শক্তি জড়িত কিনা, এটি উদ্ঘাটন করা প্রয়োজন। জিয়ার জন্মদিনে তার রাজনীতি আর দর্শন চর্চার পরামর্শ বিশ্লেষকদের। এতে সুফল পাবে রাজনীতি, নেতারা হবেন দেশপ্রেমিক আর জনমুখী। জিয়াউর রহমানের মতো একজন সৎ রাষ্ট্রনায়ক আমাদের খুবই প্রয়োজন, যার দেশপ্রেম প্রশ্নের বাইরে প্রশ্নের উপরে থাকবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, নিরাপত্তাও জোরদার আছে। সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে বাড়ানো হয়েছে টহল, তল্লাশি। বেরিয়ে আসছে শনিবারের সংঘর্ষের ক্ষয়ক্ষতি। একটি কুলের বাগান কেটে ফেলেছে ভারতীয়রা। আম গাছ সহ বিভিন্ন ফসলের ক্ষেতেও ক্ষতি করা হয়েছে। শনিবার আম গাছ আর ফসল কাটাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। সাউন্ড গ্রেনেড ছোঁড়ে বিএসএফ, আর তাতে 5 বাংলাদেশি কৃষক আহত হন। পদ্মাপাড়ের মানুষের কঠোর প্রতিরোধে বিএসএফ সহ ভারতীয়রা পিছু হটে। পরে পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তের দুপাশেই বিজিবি বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আর এ ব্যাপারে বিস্তারিত জানতে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল অপেক্ষা করছেন। জুয়েল, আজকের সীমান্তের সবশেষ পরিস্থিতি একটু আমাদেরকে জানাবেন। বিশেষ করে গতকালকের যে ঘটনা ঘটল, 5 জন আহত হওয়ার পর স্থানীয় যারা আছেন তারা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন? বৃষ্টি, আজকের পরিস্থিতি থমথমে স্বাভাবিক আছে। কালকের মতো আর কোনো উত্তেজনার সৃষ্টি হয়নি বা সীমান্তে কোনো জটলাও আর হয়নি। উভয় পক্ষে বিএসএফ জোরদার রেখেছে। সীমান্তে অবস্থান করছি। এখন আমি চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী স্থানে রয়েছি। আমি যদি একটু দেখাই, কৃষকরা যেটি বলছিলেন সেটি হচ্ছে তারা কিন্তু মাঠে কাজ করছেন, কিন্তু আসলে যেই জায়গাগুলোতে ফসলি আম গাছ এবং বড়ই গাছ, পেয়ারা গাছ সহ যে ফসল নষ্ট করা হয়েছে, সেই এলাকায় কিন্তু সাধারণত কৃষকরা যেতে পারছেন না বা ভয়ে যাচ্ছেন না, এবং বিজিবিও মানে একদম সতর্ক অবস্থানে রয়েছেন। তবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানকার মধ্যে মানুষের মধ্যে অন্তত একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া আছে। তারা কিন্তু বারবার মানে এই দুইটা সীমান্তে বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু একটার পর একটা ঘটনা কিন্তু বিএসএফ ঘটিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এই এলাকার মানুষ যে খুব একটা শান্তিতে আছে তারা কিন্তু সেটি বলছেন না। তারা আরেকটি কথা বলছিলেন, সেটি হচ্ছে যাদেরকে কালকে যখন ভারতীয় নাগরিকরা যে পাথরগুলো ছুঁড়ে মারছিল,
কিন্তু আসলে কাঁটাতার বেড়া নির্মাণের জন্য যে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য যে পাথরগুলো ব্যবহৃত হয় সেই ধরনের পাথর, সেই নমুনাগুলো কিন্তু আমাদের কাছে আছে। মানে এই কারণে তারা কিন্তু সন্দেহ করছে যে বিএসএফ এই পাথর যেহেতু তাদের ওইখানে স্টক করেছে বা সেখানে রেখেছে, সেহেতু পরবর্তীতে তারা হয়তো এই এলাকায় আবারও কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। তো যার কারণে এই এলাকার বা এই অঞ্চলের কৃষকরা এমনিতেও তাদের ফসলি জমি এবং বিগত কয়েকটি ঘটনা নিয়ে খুব আতঙ্ক এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। সামনে যে আবার এই ঘটনাটা ঘটবে না বা এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে যে তারা আবার ক্ষতিগ্রস্ত হবেন না, সেটা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন। এই ক্ষেত্রে তারা বাংলাদেশ সরকারকে বিষয়টি সমাধানের জন্য এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছে। এটি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন জুয়েল। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে আগের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, তাই উত্তেজনা ছিল না। বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না বলেই এত আলোচনা। সকালে বিসিএস ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে। আরও বললেন, আগে ভারতকে ছাড় দেওয়া হলেও এখন আইনত যা পাওয়া যাবে তা আদায় করা হচ্ছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে ডিজি পর্যায়ের বৈঠকে সংকট সমাধানের পথ বেরিয়ে আসবে বলেও আশা করেন উপদেষ্টা। বলেন, দেশের অন্যতম সমস্যা দুর্নীতি, সেটির ব্যাপারে অন্তর্বর্তী সরকারের জিরো টলারেন্স। ভূমি নিয়ে নানা জটিলতা বৃদ্ধি পাচ্ছে, দিন দিনই কমছে কৃষি জমি। ছাড় দিতে চাচ্ছে না, আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। বাট এই সময়টা খুবই সাময়িক। এই আগামী ফেব্রুয়ারি মাসে ডিজি লেভেলে একটা কনফারেন্স আছে, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। জুলাই অভ্যুত্থানের বার্তা প্রতিবেশী ভারত এখনো পড়তে পারেনি বলে ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। মূলত সে কারণেই ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন। সংকট সমাধানে ভারতের আন্তরিকতার ঘাটতি আছে বলেও মনে করেন তারা। বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো না হলে কেবল দুদেশ নয়, পুরো অঞ্চলকেই ভুগতে হবে। 15 বছর আগের বাংলাদেশ আর পাবে না ভারত, মন্তব্য করে নতুন সরকারের সাথে দূরত্ব কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। জুলাই গণ অভ্যুত্থানের পর পাল্টেছে অনেক কিছু। সেই বদলের সারথি যেমন দেশের মানুষ, তেমনি বাংলাদেশের বন্ধুরাষ্ট্র উন্নয়ন সংস্থাগুলোও। 5 আগস্টের পর থেকেই প্রতিবেশী ভারতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মূলত এই ইস্যুতেই ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন শুরু। সবশেষ ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে বরফ গলার সম্ভাবনা থাকলেও কাজের কাজ হয়নি খুব একটা, বরং সীমান্তে শিশুসহ নিরপরাধ বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় দূরত্ব বেড়েছে আরও। সবশেষ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির ভারতীয় চেষ্টা বন্ধ করেছে বাংলাদেশ। ফলাফল, ঢাকা ও দিল্লিতে কূটনীতিককে তলব পাল্টা তলব। এই অস্থিরতা কমাতে ঢাকা নানা উদ্যোগ নিলেও তাতে দিল্লি সাড়া দেয়নি বলে অভিযোগ বিশ্লেষকদের। ভারতের দিকে এই গণ অভ্যুত্থানটাকে বুঝতে তাদের অসুবিধার কারণ তারা একটা বিভ্রান্তিতে ভুগছে এবং সেই বিভ্রান্তির কারণে তারা একটু আড়ষ্টতার মধ্যে পড়েছে। যেমন ধরুন, তারা ভিসা সার্ভিসটাকে বন্ধ করে দিয়েছে, যোগাযোগ বন্ধ করে দিয়েছে, বাইরের পৃথিবীতে অনলাইন ক্যাম্পেইন, ভারতেতে মিথ্যা ক্যাম্পেইন হচ্ছে। বিবিসি খ্যাত সাংবাদিক ডেভিড লয়েন এখন কাজ করছেন লন্ডনের কিংস কলেজে। প্রায় 4 দশক ধরে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে বোঝাপড়া তার। বলছিলেন, গত 5 দশকেও বাংলাদেশের সাথে প্রকৃত অর্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে না পারা বড় দেশ হিসেবে ভারতের ব্যর্থতা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে পারেনি ভারত। গেল 15 বছর মূলত শেখ হাসিনার সরকারের সাথে ভালো সম্পর্ক রেখেছিল তারা। এর বাইরে অন্য যে সরকারগুলো এদেশে ছিল তাদের সাথে বোঝাপড়া কতটা ভালো ছিল তা নিয়ে অনেক প্রশ্ন আছে। There were good relations when there was a Sheikh Hasina government, but let's see if there were any other democratically elected government. চলমান এই সংকট সমাধানে দুপক্ষকেই আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেশি বিদেশি বিশেষজ্ঞদের। তবে দিল্লির কোর্টে যে সমাধানের চাবি তা স্মরণ করিয়ে দেন তারা। The government in recent years in Delhi has not done much to improve
আগস্টের পরও অস্থিরতা কাটাতে ভারতের প্রচেষ্টা দেখেনি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যেসব শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাজে লাগিয়ে ভারতের কাছে বাংলাদেশের বার্তা স্পষ্ট করতে হবে। আসলে এটাই বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো করার সঠিক সময়। ভারতকে আমার মনে হয় তারা যত বেশি বুঝতে পারবে যে এখানে একটা বাংলাদেশ নূতন একটা আত্মমর্যাদার বোধ তাদের মধ্যে এসছে এবং তরুণ প্রজন্ম নতুন একটা দেশ গড়তে চাচ্ছে, সেই কাজটাতে তারা সহযোগী থাকলে আমার ধারণা ভারত বাংলাদেশ সম্পর্কটাকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব। প্রতিবেশী বদলের সুযোগ নেই, তাই পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে দুদেশকেই উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। এবং এই ডিফারেন্ট বাংলাদেশটাকে বোঝার জন্য মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দিয়েছেন। আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একই মামলায় সাকিব ছাড়াও আরও 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত 18 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আর মামলার অন্য আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। 4 আসামির বিরুদ্ধেই 4,14,57,000 টাকার চেক ডিজঅনারের মামলাটি 15 ডিসেম্বর করা হয়। 18 জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়েছিল, কিন্তু তারা গতকাল হাজির না হওয়ায় আজ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তার বিরুদ্ধে যে সমনটা দেওয়া হয়েছিল মামলা দায়ের করার পরে আদালতে উপস্থিত হওয়ার জন্য, এই সমনটা জারি হয়েছে, কিন্তু আদালতে আজকে আসার কথা ছিল, সে আসেনি। তো স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়ার যে নিয়ম, আদালত যদি সমন দিয়ে থাকে আর যদি সমনটা জারি হয় আর দায়ীদারকে যদি আপনি উপস্থিত না হন, তাহলে আপনার বিরুদ্ধে পরবর্তী স্টেপ হলো আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, যে আপনাকে পুলিশ আদালতে ধরে নিয়ে আসবে। পিলখানার ট্র্যাজেডি ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় সাক্ষ্য গ্রহণ ও প্রায় 400 আসামির জামিন শুনানি চলছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই কার্যক্রম চলছে এবং আদালতে প্রায় 100 আসামিকে হাজির করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। আজ সকালেই কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আসামিদের আনা হয়। আদালতের কার্যক্রম শুরুর খবর পেয়ে ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছেন এসব আসামি। আর হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় অভিযুক্ত বিডিআর সদস্যরা বন্দী আছেন। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন বলে প্রত্যাশা স্বজনদের। খালাসপ্রাপ্ত অথবা যাদের 10 বছর হয়েছিল এই সব মিলিয়ে টেলিয়ে প্রায় 500-র অধিক মানুষের কোনো সাজা নাই। বিস্ফোরক মামলাটি আছে আজকে যেটির ধার্য তারিখ, এই মামলাটির অজুহাতে বা কলা কৌশল করে তাদেরকে হাজতে আটক রাখা হয়েছে। আমরা অনেকবার তাদের পক্ষে জামিনের আবেদন করেছি, কিন্তু আমরা আসলে কোনো সুফল পাইনি। যারা নির্দোষ মানুষ প্রায় 16 বছর যাবত যারা জেলে আছে, এই মানুষগুলো যারা অন্ততপক্ষে যারা যাতে জামিনে মুক্তি পায়। এ পর্যায়ে আমরা যাচ্ছি কেরানীগঞ্জে, আমাদের সহকর্মী মনিরুল ইসলাম অপেক্ষা করছেন। মনির, আদালতের আজকের কার্যক্রম কোন পর্যায়ে আছে সেটি জানাবেন। আর একটি বিষয়, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ এবং জামিন শুনানি সম্পর্কে সবশেষ যে তথ্য জানা গেল তাও দর্শকদের জানিয়ে দিবেন। যে আসলে অনেক দীর্ঘ প্রতীক্ষার পর বিডিআর বিদ্রোহ মামলার এই যে বেশ কয়েকটা দিন ধার্য করা, পরবর্তীতে আবার দিন ধার্য করা, এই ধরনের অপেক্ষার পর অবশেষে আজকে বসেছে এবং সকাল থেকে যেটা হয়েছে যে আসামিদের কাছে আনা হয়েছে প্রায় 100 আসামি। তাদেরকে তারাও অবশ্য বিডিআর হত্যা মামলায় যারা আসলে সাজাপ্রাপ্ত ছিলেন। তো এখানে প্রথম দফায় আজকে বিস্ফোরক মামলা, হত্যা মামলার কার্যক্রম তো এখন উচ্চ আদালতে, বিস্ফোরক মামলাটি এখনো নিম্ন আদালতে চলমান, অর্থাৎ বিশেষ ট্রাইব্যুনালে চলমান। তো বিস্ফোরক মামলায় আজকে সাবেক বিডিআর কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ ইউসুফ ইকবাল তিনি সাক্ষ্য দিয়েছেন, রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষ্য দিয়েছেন এবং তার আপন ছোট ভাই তিনিও মেজর ছিলেন এবং তিনি ওই ঘটনায় শহীদ হয়েছিলেন পিলখানায়। তিনি সাক্ষ্য দিয়েছেন আজকে এবং সাক্ষ্য হওয়ার পরে আজকে ঠিক ঘণ্টাখানেক আগে জামিন শুনানি শুরু হয় এবং জামিন শুনানিটা অনেকটা আলোচিত একটা বিষয়। যে আলোচিত বিষয় এই কারণে যে এই বিডিআর বিদ্রোহ বা হত্যা মামলায় যাদের আসলে সাজা বা কারাদণ্ড যেটা হয়েছে 10 বছর 12 বছর কাজে কারাদণ্ড বা অনাদায়ের যে কারাদণ্ড, সেই দণ্ড তারা ভোগ করার শেষ করে ফেলেছেন। এমনকি যারা খালাসপ্রাপ্ত
হয়েছেন ওই হত্যা মামলায় তারা কিন্তু এখনো দীর্ঘ এই 17 বছর ধরে তারা কারাভোগ করছেন। তো আজকে আসামি পক্ষের বেশ কয়েকজন আইনজীবী তারা আবেদন তুলে ধরেছেন, প্রায় 400 আসামির আবেদন করেছেন, তারা জামিন চান আদালতের কাছে। তো এই জামিন শুনানি শেষ হয়েছে, রাষ্ট্রপক্ষের পক্ষ থেকেও ঠিক এই জামিন শুনানিতে ঠিক সেইভাবে ইয়ে করা হচ্ছে না, নেতিবাচক ভাবে রাখা হচ্ছে না, এবং আসামিপক্ষ তারা প্রত্যাশা করছেন তারা আসলে জামিন পাবেন। এক্ষেত্রে তারা বলছেন যে যারা হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং যাদের সাজা খাটা শেষ, সাজা ভোগ করা শেষ, তাদেরকে জামিন দেওয়া হোক এমন আবেদন। তো ইতিমধ্যে জামিন শুনানি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। ঠিক 3টার সময় বিচারক, এই বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ইব্রাহিম মিয়া, তিনি আদেশ দিবেন এই জামিন হবে কি হবে না। তবে আমরা আদালতের মধ্যে বা ইজলাসের মধ্যে অবস্থা একটু ইতিবাচক দেখছি, এবং তাদের প্রত্যাশা করছেন আসামি পক্ষের পক্ষ থেকে, স্বজনদের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে তারা যাতে জামিন পান। বিচার বিভাগ সংস্কারে গ্রহণ করা হয়েছে নানা উদ্যোগ, এমনটা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে চট্টগ্রামের আদালত পরিদর্শন করেন তিনি, সেখানে বৃক্ষরোপণ করেন প্রধান বিচারপতি। পরে নানা ইস্যুতে বিচারকদের সাথে কথা বলেন, জানান আদালতের নথি, সাক্ষ্যসহ যাবতীয় তথ্য অনলাইনের আওতায় আনা হবে। এ সময় সিএমএম, সাব জজ কোর্ট সংকট এবং হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন সহ বিভিন্ন দাবি তুলে ধরেন আইনজীবীরা। বিভিন্ন কোর্ট পরিদর্শন করছি, আর আমরা তো একটা সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি, তো সেটার পরিপ্রেক্ষিতে সেটাকেই আমাদের উদ্দেশ্য রেখেই আলোচনাগুলো হচ্ছে। কতটুকু সংস্কার হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছালে নির্বাচন আয়োজন কঠিন হবে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর প্রেস ইনস্টিটিউটে কৃষি বিষয়ক সাংবাদিক কর্মশালার উদ্বোধন করেন তিনি। আর সেই অনুষ্ঠানেই শফিকুল আলম বলেছেন, সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনের লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। দ্রুত সংস্কার কাজ সম্পন্নে একমত হতে হবে রাজনৈতিক দলগুলোকে। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে, এমনটাও জানান প্রেস সচিব। বলেন, দলটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান যৌক্তিক উল্লেখ করেন শফিকুল আলম। জানান, প্রতিবেশী দেশগুলোর প্রেক্ষাপট বিবেচনা করে ভাতা দেওয়ার এই সিদ্ধান্ত। আওয়ামী লীগ সরকার 15 বছর ধরে ফসল উৎপাদন নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে। বছরের পর বছর উৎপাদন বৃদ্ধির কথা বলা হলেও বাস্তব পরিস্থিতি ছিল উল্টো, আর সে কারণেই বাজার নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি। তো আমরা খুব সিরিয়াসলি ইন্টারিম গভর্নমেন্ট ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটিটা রেস্টোর করতে হচ্ছে। আর ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটি রেস্টোর করতে হলে আপনার দেশের ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে, বিকজ আপনি যেই ঋণ ওনারা করে যাচ্ছেন সেই ঋণের টাকা তো আমাদের দিতে হচ্ছে, এই দায় তো আমার নিতে হচ্ছে। যেগুলো দরকার সেই সমস্ত প্রজেক্ট নিচ্ছেন, এবং ওই যে ঋণের টাকা সেটা কে দিতে হচ্ছে? বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের মানুষকেই তো দিতে হচ্ছে। আর ওনারা বড় বড় কথা বলেন, চোর ইকোনমিক করে গেছেন, আবার বড় বড় কথা বলেন। কোন রাজনীতির মধ্যে থাকতে চায় না নির্বাচন কমিশন। ভোট নিয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে ইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। বলেছেন, এবারে ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখতে স্বচ্ছতার সাথে পরিচালনা করা হবে হালনাগাদ কার্যক্রম। কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে বলেও জানিয়েছেন সিএসি। গত 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। জানায়, এই মুহূর্তে দেশে মোট ভোটার 12,36,83,512। তালিকায় নতুন ভোটার প্রায় 18 লাখ। ভোটার বৃদ্ধির হার 1.5%। সোমবার থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এর আওতায় প্রতিটি ভোটারের তথ্যই যাচাই বাছাই করা হবে। এই হালনাগাদ কার্যক্রমে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দিতে ল্যাপটপ ও স্ক্যানার সহ তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য অন্যান্য সরঞ্জাম প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করে ইউএনডিপি। এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার পন্থা জানতে ইসি সহ অংশীজনদের সাথে কথা বলছে ইউএনডিপি। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কিভাবে সহায়তা দেয়া যায় ইউএনডিপি সেটা পর্যালোচনা করছে। রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ অংশীজনদের সাথে আলোচনা করছে। পরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, বর্তমান কমিশনের কাছে জাতির প্রত্যাশা অনেক। ডিসেম্বরের মধ্যে হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে বলেও আশাবাদ জানান তিনি। কম বেশি হতে পারে, বাট আমাদের
টার্গেট যেটা ডেট 6 মাস, এই 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে। আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছি। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাআল্লাহ। দিস নিউ কমিশন ইজ নাও ফুললি কমিটেড to ensure a free, fair and credible election. চলতি বছরের জুলাইয়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি। এই বিষয়ে সিইসি জানান, কোনো রাজনৈতিক বক্তব্য বিবেচনায় নেওয়া হচ্ছে না, কেননা রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন, কাজ করবে আইন মেনে। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট, একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদে সারা দেশে কাজ করবেন 65,000 কর্মকর্তা কর্মী। এই কার্যক্রম চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে ফেনীতে আহত অনেকেই এখনো ভুগছেন। সরকারি সহায়তার অভাবে সুচিকিৎসা মিলছে না, কেউ হারিয়েছেন চোখ, কেউ আবার শরীরে বয়ে বেড়াচ্ছেন গুলি। স্বাভাবিক জীবনে ফেরার আকুতি তাদের। চোখ দিয়ে রক্ত পড়ছে যখন আমাকে। অভ্যুত্থানের দিন গত 5 আগস্ট মিছিল নিয়ে ফেনী শহরের টাং রোডে যায় ছাত্র জনতা। সেই মিছিলে গুলি চালানো হলে গুরুতর আহত হন শিক্ষার্থী নাহিদুর রহমান। হসপিটালে গিয়ে বাঁচবো, আমাদের হসপিটালে গিয়ে আমাদের ভাইদেরকে কুপাইছে। ছড়াগুলিতে হারিয়েছেন একটি চোখ। জেলা প্রশাসনের তালিকায় পৌরসভায় আহতদের মধ্যে বি ক্যাটাগরিভুক্ত নাহিদের চিকিৎসা থমকে যাচ্ছে অর্থের অভাবে। মিলছে না প্রতিশ্রুত সরকারি সহায়তা। ওই দিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ আমাদের উপরে হামলা করে, যেখানে আমাদের অনেক ভাইকে ওরা আহত করে। আমার পাশে একটা ভাইয়ের কানকে পুরো ছিঁড়ে গেছে, ওর কানটা পুরো ছিঁড়ে গেছে, ওকে এভাবে ধরে রাখছে, ওর কান নাই। কিন্তু সরকারিভাবে আমরা এখনো কোনো সহায়তা পাইনি। কিন্তু আমার সর্বপ্রথম হচ্ছে আমার কোনো সহায়তা দরকার নাই, আমার চোখের সর্বোচ্চ ট্রিটমেন্ট হোক, আমি চাই এটা। নাহিদের মতোই আহত আরেক শিক্ষার্থী মুসলেউদ্দিন শান্ত। সদর উপজেলায় আহতদের তালিকায় সি ক্যাটাগরিতে থাকা শান্ত পাচ্ছেন না সরকারি সহায়তা। 19টা বুলেটের মধ্যে আমার 17টাই বের করা হয়েছে। আমার চোখের নিচে এই জায়গায় একটা বুলেট আছে, এখানে দেখলে বুঝবেন যে এখানে কালো হয়ে আছে। আমার এই জায়গায় একটা বুলেট আছে, আর আমার হচ্ছে বাম পায়ে 2টা লাগছিল, তার মধ্যে এখানেটা বের করা হয়েছে আর এই সাইডটা রয়ে গেছে। আমার মোট 2টা বুলেট এখনো আমার শরীরে আছে, বডিতে। আহত অনেকে এখনো চিকিৎসা সহায়তার বাইরে। 18 জুলাই হচ্ছে যে কি গুলি খেয়েছি। এরপরে যে আমি আন্দোলন হচ্ছে যে মানে ছিটকে যায় না, আমি ইনশাল্লাহ আন্দোলন হচ্ছে যে চালিয়ে গেছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরা আক্রমণ করে। এই আক্রমণের মধ্যে পড়ে আমার মাথায় অনেকগুলো কোপ, মাথা সেলাই। এখনো পর্যন্ত আমি অসুস্থ। মাথায় চিকিৎসা, আমার এখনো চিকিৎসা সহায়তা সরকারি পর্যন্ত যতগুলো চিকিৎসা সহায়তা ঘোষণা করেছে আমরা এখনো কোনো কিছুই পাই নাই। জুলাই বিপ্লবে আহতদের সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। যারা এখনো শরীরে গুলি নিয়ে আছে না, বের করা হয় না, তাদেরকে প্রথমে সদর হাসপাতালে যেতে হবে, মেডিকেল বোর্ডের কাছে। মেডিকেল বোর্ড যদি অপারগতা প্রকাশ করে এখানকার স্থানীয়ভাবে, তাহলে আমাদের এখানে আসবে, আমরা ঢাকায় পাঠাবো। আন্দোলনে ফেনীতে মৃত্যুবরণ করেছেন 10 জন, আহত হয়েছেন 337 ছাত্র জনতা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। মুন্সিগঞ্জের চরমুক্তারপুর এলাকায় জাহাজ ডাকাতির ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে নৌপুলিশ, সবাই ডাকাত দলের সদস্য। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নৌপুলিশের ডিআইজি মিজানুর রহমান। তিনি বলেছেন, অভিযানে প্রায় 350 মেট্রিক টন ফার্নেস অয়েল সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। আর এই পুলিশ কর্মকর্তা আরও জানান, জাহাজ ডাকাতির মূল হোতারা নজরদারিতে রয়েছে। নৌপুলিশের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান ডিআইজি। অবৈধ পার্কেট আটক, অবৈধ নৌযান আটক, অবৈধভাবে বালু উত্তোলন, এই বিষয়গুলো আমরা প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের নৌপুলিশের কার্যক্রম বিস্তৃত করেছি। সরকারের পক্ষ থেকে, আমাদের পুলিশের সদর দপ্তরের পক্ষ থেকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে নৌপুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি করা যায় এবং নৌপুলিশকে আরও বেশি খুব দ্রুততার সাথে কাজে লাগানো যায়, সেই চেষ্টা অব্যাহত আছে। দ্রুত সময় পরীক্ষা নেওয়ার দাবিতে কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে আন্দোলন করছে রাজশাহী বিভাগের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে।
তারেক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। শিক্ষার্থীরা কি দাবি উত্থাপন করছেন জানাবেন, এবং প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের আলোচনা করা হয়েছে কিনা। বৃষ্টির সকাল থেকে শিক্ষার্থীদের আন্দোলন চলছে এবং শিক্ষক এবং তালাবদ্ধ অবরুদ্ধ করে কিন্তু শিক্ষার্থীরা এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী, তারা বলছেন তাদের যে আন্দোলন সেটা কিন্তু চলবে, সেই সাথে সাথে তারা যে নতুন নতুন কর্মসূচি সেটাও কিন্তু দেবেন। এবং আজকে দ্রুত সময়ে পরীক্ষা নেওয়ার দাবি না মানা এবং 47তম BCS অংশগ্রহণের দাবিতে মূলত বিভাগের চেয়ারম্যান সহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের ইন্টার্ন শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন। এবং সেই সাথে সাথে গত 4 দিন আগেও কিন্তু তারা একই দাবিতে এই বিভাগে কিন্তু আন্দোলন করেছিলেন। বিভাগের চেয়ারম্যানকে রুমে তালা বন্ধ করে যে অবরুদ্ধ করে, এবং আজকে সকাল থেকে তারা আন্দোলন করছেন। তারা বলছেন যে বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ কিন্তু রয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিভাগের শিক্ষার্থীরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা বঞ্চিত হতে চান না এবং তারা বলছেন তাদের যে দাবি দেওয়া সেটি না মানা হলে তাদের যে আন্দোলন সেটা চলমান থাকবে। এবং এখন পর্যন্ত প্রশাসনের সাথে তারা কথা বলেছেন, প্রশাসন আসলে তাদেরকে কোনো নিশ্চয়তা দিতে পারেনি। তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে এবং বিভাগের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা না পেলে তাদের যে আন্দোলন সেটা কিন্তু চলমান থাকবে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন তারেক। বলিউড তারকা সাইফ আলী খানের উপরে হামলার ঘটনায় এবার নতুন মোড়। হামলাকারী সন্দেহে আটক করা হয়েছে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামের এক যুবককে। মুম্বাই পুলিশ বলছে প্রাথমিকভাবে তাদের ধারণা এই হামলাকারী বাংলাদেশি, অবৈধভাবে ভারত ঢুকে বসবাস করছিল বিজয় দাস নামে, আর ডাকাতির উদ্দেশ্যেই প্রবেশ করে সাইফ আলী খানের বিলাসবহুল বাড়িতে। অর্থ আদায়ে ব্যর্থ হয়ে সাইফকে ছুরিকাঘাত করে বলেও জানায় পুলিশ। সুপারস্টার সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় কয়েকদিন ধরেই উত্তেজনা বলিউড পাড়ায়। হামলার 70 ঘন্টা পর থানে জেলা থেকে সন্দেহভাজন হামলাকারীকে আটকের দাবি করে মুম্বাই পুলিশ, যার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। অভিযুক্তকে আটকের পর সংবাদ সম্মেলনে পুলিশ জানালো তাদের ধারণা 30 বছর বয়সী শেহজাদ বাংলাদেশের নাগরিক। দাবি আটকের সময় তার কাছ থেকে উদ্ধারকৃত নানা জিনিস পর্যালোচনার পর তারা এই ধারণা পেয়েছেন। অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি বলে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছি। তার কাছে বৈধ ভারতীয় নথি নেই। কিছু জিনিস জব্দ করা হয়েছে যা থেকে ধারণা করা হচ্ছে তিনি বাংলাদেশি। নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ, বয়স 30। পুলিশ জানায় কয়েক মাস আগে অবৈধ পথে ভারত প্রবেশ করে শেহজাদ। পরে দেশটিতে বিজয় দাস নামে বসবাস শুরু করে। কাজ করত একটি হাউসকিপিং এজেন্সিতে। ডাকাতির উদ্দেশ্যেই ফায়ার এক্সিট দিয়ে সাইফ আলী খানের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। অর্থ পেতে ব্যর্থ হওয়ায় করে ছুরিকাঘাত। ভারতে প্রবেশের পর সে তার নাম পাল্টেছে। মুম্বাইয়ে বিজয় দাস নামে বসবাস করে আসছিল। 5-6 মাস আগে সে ভারতে আসে। অভিযুক্ত একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করত। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সাইফের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রোববারও তাকে দেখতে লীলাবতী হাসপাতালে যান মা শর্মিলা ঠাকুর, স্ত্রী কায়না কাপুর সহ অন্য স্বজনরা। বলিউড পাড়ার অনেক সেলিব্রিটিও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন। বুধবার গভীর রাতে সাইফের বাড়িতে প্রবেশ করে হামলাকারী। প্রথমে গৃহ পরিচারিকা তাকে দেখে চিৎকার করে উঠলে এগিয়ে আসেন সাইফ। এরপর সাইফকে 6 বার ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। গুরুতর অবস্থায় নেওয়া হয় লীলাবতী হাসপাতালে। সেখানেই হয় অস্ত্রোপচার। গুঞ্জন রয়েছে সাইফের আগে শাহরুখ খানের বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল অভিযুক্তের। এর আগে এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছিল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বেনিয়ামিন নেতানিয়াহুর একগুঁয়েমিতে গাজায় এখনও কার্যকর হয়নি যুদ্ধবিরতি। হামাস মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা প্রকাশ না করায় চুক্তি কার্যকরে বিলম্বের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকাল 8:30 অর্থাৎ বাংলাদেশ সময় 12:30 কার্যকর হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত সেই যুদ্ধবিরতি। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে উপত্যকাবাসী। নিজ বাড়িতে ফিরতে উদ্গ্রীব লাখ লাখ বাসিন্দা। দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার ক্ষেত্রে নেতজারিম করিডোর ব্যবহার করার থেকে বিরত থাকার নির্দেশনাও দিয়েছে ইসরায়েল। আর চুক্তি অনুযায়ী রোববার স্থানীয় সময়
4টার পর 3 নারী জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের, তবে তাদের নাম পরিচয় জানানো হয়নি। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবেন 95 ফিলিস্তিনি, যাদের বেশিরভাগ নারী ও শিশু। যুদ্ধবিরতি কার্যকরের আগ মুহূর্তেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। গত 4 দিনে 123 জনের প্রাণ গেছে। পদত্যাগ করলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। রোববার মন্ত্রিসভায় পদত্যাগপত্র জমা দেন তিনি। নেতানিয়াহুর জোট সরকার থেকেও সরে যাচ্ছেন বেন গভিরের কট্টর ডানপন্থী দল জুইশ পাওয়ার পার্টি। একই সাথে পদত্যাগ করবেন দলটির আরও কয়েকজন মন্ত্রী। রোববার সরকারের কাছে সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার কথা রয়েছে তাদের। হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির জেরেই এমন সিদ্ধান্ত নেন উগ্র ডানপন্থী নেতা বেন গভির। বৃহস্পতিবার যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন না দিতে ইসরায়েলি পার্লামেন্ট নেসাটকে হুমকি দেন তিনি। তবে বেন গভির এবং তার দল জোট থেকে সরে গেলে খুব একটা বিপাকে পড়বে না নেতানিয়াহু সরকার, কারণ জেপিপির অধীনে ছিল মাত্র 6টি আসন। আর নেতানিয়াহুর জোট সরকারের আসন সংখ্যা 68 থেকে কমে দাঁড়াবে 62তে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট। যুদ্ধবিরতি কার্যকরের আগেই নানান হুমকি ধমকি জারি রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে বলেছেন, চুক্তির প্রথম ধাপ অনুযায়ী কেবল অস্থায়ী যুদ্ধবিরতি হবে, আর দ্বিতীয় ধাপে পরিকল্পনা মতো না এগোলে আবারও যুদ্ধ শুরু হবে গাজায়। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান ও নবনির্বাচিত 2 প্রেসিডেন্টেরই সমর্থন রয়েছে বলে নেতানিয়াহু জানিয়েছেন। হামাসকে নিঃসঙ্গ করে দেওয়ার দাবি তার। হামাসের সাথে চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পেতে যাওয়া জিম্মিদের চূড়ান্ত তালিকা চেয়েছেন আগেই। রোববার যুদ্ধবিরতি কার্যকরের আগ মুহূর্তে আবারও বেঁকে বসেন নেতানিয়াহু। জানান, আগে তালিকা প্রকাশ করতে হবে, এরপর বাস্তবায়ন হবে চুক্তি। হামাস ইসরায়েল চুক্তির 4 দিনের মাথায় শনিবার প্রথমবারের মতো টেলিভিশনে বক্তব্য রাখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তেল আবিবের বিজয় হিসেবে উপস্থাপন করেন চুক্তিকে। দাবি করেন, প্রথম ধাপে খসড়া প্রস্তাবে উল্লেখিত সংখ্যার দ্বিগুণের বেশি জিম্মিকে মুক্তি দিতে বাধ্য করা হচ্ছে হামাসকে। মধ্যপ্রাচ্যে ইরানের বলয়কে কাবু করার দাবিও করেন। পুরো ইরানি বলয়কে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছি, আরও কিছুটা বাকি। মধ্যপ্রাচ্যের চেহারাই বদলে দিয়েছি আমরা। যুদ্ধবিরতির পরবর্তী ধাপের আলোচনা তাদের পরিকল্পনা মতো না হলে আবার অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। এই ইস্যুতে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প দুজনেরই সমর্থন রয়েছে বলেও দাবি করেন। চুক্তির প্রথম ধাপ অস্থায়ী যুদ্ধবিরতি। দ্বিতীয় ধাপে আলোচনা ফলপ্রসূ না হলে আবার যুদ্ধ শুরু করবে ইসরায়েল, আর তা হবে আরও বড় পরিসরে। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই ইসরায়েলের অভিযানের পক্ষে। বিশ্লেষকরা বলছেন, গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার স্বার্থেই এমন কৌশল বলে মনে করা হচ্ছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশে সাথে থাকার জন্য ধন্যবাদ।